হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবি রোকেয়া হলের ছাত্রীদের। রাতভর বিক্ষোভ, ডাকসুর পুনর্নির্বাচন চেয়ে অনশনে ৬ শিক্ষার্থী। নির্বাচনটা সুষ্ঠু ছিল না। এই নির্বাচনের জন্য যেসব দায়ী শিক্ষক আছে বা বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিল তাদেরকে পদত্যাগ করতে হবে। ফল মেনে নিল ছাত্রলীগ, সব পদে আবারও ভোট চান নূর। নুরুল হক, তাকে দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে, তোমাদেরকে সকলকে সহযোগিতা করতে হবে। যদি পুনর্নির্বাচন হতে হয় তাহলে আবার আংশিক না হয়ে আমরা মনে করি পুরো নির্বাচন প্রক্রিয়া আবার নতুন করে হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সব সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর। বাঁচবে রোগীর সময় ও শ্রম, বলছেন চিকিৎসকরা। চুড়িহাট্টায় আগুনে মৃতদের ডিএনএ পরীক্ষায় এবার মিলল বৃষ্টির বান্ধবী দোলার লাশ। আরও ৫ জন শনাক্ত। ৫২ স্বজনের নমুনার সঙ্গে না মেলায় এখনও অজ্ঞাত ২ মরদেহ। আবাসিক ভোক্তার জন্য গ্যাসের দাম আরও ৮০ ভাগ বাড়ানোর প্রস্তাব তিতাস ও সুন্দরবনের। শিল্পে বাড়াতে চায় ১৩২%। প্রবল আপত্তি উদ্যোক্তাদের। এবং দুর্ঘটনা এড়াতে ঘাট বন্ধের প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই বুড়িগঙ্গায় সংঘর্ষে ডুবল স্পিডবোট ও ট্রলার। কোনো অবস্থাতেই সিদ্ধান্ত পাল্টাবে না, বলছে নৌ মন্ত্রণালয়। ভোট কারচুপির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগ ও হল সংসদে নতুন করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। গতরাতে হলের মূল ফটকের ভেতরে ছাত্রীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। অপরদিকে ডাকসুর পুনঃতফসিলের দাবিতে আমরণ অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী। মঙ্গলবার দিনভর ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী সংগঠনগুলোর পক্ষ বিপক্ষের নানা ধরনের কর্মকাণ্ড দেখা গেলেও রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ভিতরে হঠাৎই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। হল সংসদ নির্বাচনে রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেন ছাত্রীরা। তাদের দাবি, পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। ছাত্রলীগ প্যানেলের প্রার্থী ছাড়া অন্য সংগঠনের প্রার্থীরা বিক্ষোভে অংশ নেন। রাতভর থেমে থেমে চলে বিক্ষোভ আর স্লোগান। তালাবদ্ধ ফটকের ভিতরেই নির্বাচনে অনিয়মের অভিযোগ এবং অংশগ্রহণকারী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনার প্রতিবাদ জানান তারা। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ডাকসু নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬ শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন তারা। তাদের দাবি, ডাকসু নির্বাচনের ফল বাতিল করে দ্রুত পুনঃতফসিল দিতে হবে। এ সময় উপাচার্য এবং প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং অন্য ৫ রিটার্নিং কর্মকর্তার পদত্যাগের দাবিও জানান তারা। নির্বাচনটা সুষ্ঠু ছিল না এবং এটার প্রমাণ আমরা যারা শিক্ষার্থীরা আছি তারা দেখেছি, মিডিয়ার আপনারা যারা ছিলেন তারা দেখেছেন। সুষ্ঠু বলার কোনো চান্সই নেই এখানে। ১১ মার্চ যে প্রহসনের নির্বাচনটা হইল, এই নির্বাচনের জন্য যেসব দায়ী শিক্ষক আছে বা বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিল তাদের সকলে দায়ভার স্বীকার করে তাদেরকে পদত্যাগ করতে হবে। সবকিছু ছাপিয়ে দাবি পূরণ হবে, এমনটাই প্রত্যাশা আন্দোলনরত শিক্ষার্থীদের। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের ফল মেনে নিয়ে নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ছাত্রলীগের পরাজিত প্রার্থী রেজাউনুল হক চৌধুরী শোভন। গতকাল বিকেলে টিএসসিতে নূরের সঙ্গে দেখা করে সবাইকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান তিনি। কিন্তু এখনও সব পদে আবারও ভোট চান নূর। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন পুনর্নির্বাচনের কোনো সুযোগ নেই। মঙ্গলবার দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরের সঙ্গে দেখা করেন ছাত্রলীগের পরাজিত প্রার্থী রেজাউনুল হক চৌধুরী শোভন। আশ্বাস দেন একসঙ্গে কাজ করার। ভোটে কিন্তু সে বিজয়ী হয়েছে, তো আমাদের এই রায়টা প্রত্যেককে মেনে নিতে হবে। প্রত্যেককে মেনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে
কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সকল শিক্ষার্থীরা একসাথে পাশাপাশি থেকে চলাফেরা করি। তবে পুনরায় নির্বাচন দাবি করেন নবনির্বাচিত ভিপি নূর। যদি পুনর্নির্বাচন হতে হয় তাহলে আবার আংশিক না হয়ে আমরা মনে করি পুরো নির্বাচন প্রক্রিয়া আবার নতুন করে হতে পারে। আমরা মনে করি যে এই নির্বাচনের দ্বারা দায়িত্বে ছিল তারাও একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সক্ষমতা কিংবা যোগ্যতা তাদের ছিল না। মার্চের আদালতের যে নির্দেশনা রয়েছে 31শে মার্চের মধ্যে নির্বাচন, সেই 31শে মার্চের মধ্যে আমরা পুনর্নির্বাচনের দাবি জানাই। এদিকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার সাথে জড়িত আমি মনে করি না। এটা সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশিত একটি ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে একজন পরিকল্পিতভাবে একটি ব্যক্তিকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে আমি বলে মনে করি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান আবার ভোটের কোনো সুযোগ নেই। সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে 28 বছর পরে নির্বাচন হচ্ছে, এটা থাকবে, এটা করুক। কিন্তু ওরা যে নির্বাচন বর্জন করলো, এখন কি বর্জনের কোনো যৌক্তিকতা আছে? ভিপির মতো পোস্টে পার হয়ে গেছে, প্রফেসরের সুযোগ নাই। এদিকে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে মঙ্গলবার ভোররাত থেকে দিনভর উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভরত কর্মীদের সঙ্গে দেখা করে তাদের সরে যেতে বলেন ছাত্রলীগ সভাপতি। সবাই একসাথে নুরু আমাদের সাথে কাজ করবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে। ঠাকুরগাঁওয়ে হিমাগারে বিস্ফোরণের পর আশপাশে ছড়িয়ে পড়েছে গ্যাস, অসুস্থ হয়ে পড়েছেন স্থানীয়রা। নষ্ট হয়ে গেছে ফসল, ক্ষতিপূরণ দাবি কৃষকের। সরকারি হাসপাতালেই চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ সৃষ্টির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার এই নির্দেশনাকে স্বাগত জানিয়ে চিকিৎসকরা বলছেন, এতে রোগীর সময় ও শ্রম বাড়বে সেবার মান। স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়নে এই পদক্ষেপ বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী। সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন আছে অনেক দিন ধরেই। ডাক্তারদের আন্তরিকতা নিয়েও রোগীদের অভিযোগের শেষ নেই। দেশের স্বাস্থ্যসেবার সামগ্রিক উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, দেশের সব সরকারি হাসপাতালে প্রাইভেট কর্নার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হাসপাতালেই যাতে ডাক্তার মহোদয়গণ একটা উইঙ্গে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, স্পেশালিস্ট ডাক্তাররা বসে। উনি বলেন আমরা কেন এটা করবো না, বাইরে বাইরে যায় দৌড়াইয়া, এখানেই ওদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন, একটা টাইম দিয়ে দেন, এখানেই তার প্র্যাকটিস করুক। প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে ইতিবাচকভাবেই দেখছেন সব পর্যায়ের চিকিৎসকরা। যদি প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা সরকারি হাসপাতালে করা হয়, এতে রোগীরা যেমন উপকৃত হবে এবং আমাদের যে ডাক্তারদের নিয়ে যে কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো অনেকাংশে এটিতে আমার মনে হয় এটির সমাধান হয়ে যাবে। আমি বরং সাধুবাদ দিব যে এক সেন্টারে কাজ করলে রোগীরও আমাদের ম্যানেজমেন্টটা ভালো হবে, কারণ আমি অনেক সময় পাবো ওই রোগীটাকে লুক আফটার করার জন্য। হাসপাতালের ভিতরে আমাদের কর্মঘণ্টার বাইরে যদি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে একই দিকে যেমন রোগীরা আমাদের কাছে আরও বেশি সময় নিয়ে আরও ভালো সেবা পাবে, তেমনি আমরা নিজেরাও যারা তরুণ চিকিৎসক আছি আমরা নিজেরা উপকৃত হতে পারবো। হাসপাতালে প্রাইভেট কর্নার হলে রোগী ও ডাক্তার উভয়েরই সময় ও শ্রম বাঁচবে, আর তাতে বাড়বে চিকিৎসার মান। এমনটাই অভিমত চিকিৎসকদের। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। আবাসিক সহ সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস গ্যাস ও সুন্দরবন গ্যাস কোম্পানি। আবাসিকে 1 চুলায় 1350 টাকা ও 2 চুলায় মাসিক চার্জ 1440 টাকা করার আবেদন করে প্রতিষ্ঠান দুটি। দাম বাড়ানোর প্রস্তাবের যৌক্তিকতা ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞ ও ভোক্তা প্রতিনিধিরা। বাসাবাড়িতে 1 চুলায় গ্যাসের সংযোগে এখন প্রতি মাসে খরচ পড়ে 750 টাকা, আর 2 চুলার ক্ষেত্রে গুনতে হয় 800 টাকা। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য এই দামই বেশ চড়া বলে অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির দ্বিতীয় দিনে মঙ্গলবার তিতাস গ্যাস ও সুন্দরবন গ্যাস কোম্পানি আবেদন করল এই দাম আরও 80% বাড়ানোর। অন্য গ্রাহকদের ক্ষেত্রে বাণিজ্যিক খাতে 41%, সিএনজিতে 50%, ক্যাপটিভ পাওয়ারে 96%, শিল্পে 132%, বিদ্যুতে 208 ও সার কারখানায় গ্যাসের দাম 211% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। যুক্তি হিসেবে আগামী মাসে আরও 50 কোটি ঘনফুট বেশি দামি এলএনজি জাতীয়
জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা বলে তিতাস ও সুন্দরবন গ্যাস। ইম্পোর্টেড এলএনজির যে অর্থ দেওয়া দরকার সেই অর্থটা পরিশোধ করার জন্য যতটুকু অর্থ দরকার অতটুকু অর্থের জন্যই আমরা বিআরসিতে এসেছি। দাম বাড়ানোর আবেদনের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞ ও ভোক্তা প্রতিনিধিরা। এবং আপনি যে যুক্তিতে বাড়াতে চেয়েছেন সেটা যুক্তি বলা যায় না। সরকার এপ্রিলে কোনোভাবেই এলএনজি ইনক্রিমেন্টাল আনতে পারবে না। বিআরসিকে দিয়ে ওই জ্বালানির দাম নির্ধারণ করিয়ে এইরকম প্রহসন যেন না করা হয়। শিল্প খাত সহ জনজীবনে নেতিবাচক প্রভাবে শঙ্কা জানান ব্যবসায়ী নেতারা। এত বছর পরে আপনারা গ্যাস দিলেন, বহু লোক ডিমান্ড করবে, গ্যাসের কানেকশন পায় নাই, আর আজকেই আপনারা গণশুনানি শুরু করছেন, ডাবল দাম বাড়ায় দিবেন। আমি তো মনে করি যে এটা একটা হাস্যকর গণশুনানি। এই ধরনের মূল্য বৃদ্ধি হলে আপনার সেই ডিমান্ড থাকবে না এবং দেশ শিল্পায়নের যে পথে যে মোমেন্টামে অগ্রগতির যাত্রায় আছে সেটি ব্যাহত হবে। শুনানিতে জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধের জোর দাবি ওঠে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের রাতে নিখোঁজ দোলার লাশও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা গেছে। এছাড়া আরও 5 জনের পরিচয় জানা গেছে, শনাক্ত করা যায় 2 জনের মরদেহ। এছাড়া 3 জনের স্বজনের সাথে কোনো মরদেহের ডিএনএ মেলেনি। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে কথা জানানো হয়। শনাক্ত হওয়া লাশগুলোর মধ্যে দোলার সহ 6 জনের মরদেহ গ্রহণ করেছেন স্বজনরা। চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের রাত থেকেই বরমে দোলার খোঁজে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন দলিলুর রহমান। হয়েছেন প্রতারিত। অবশেষে প্রায় 22 দিন পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে মেয়ের মরদেহ। সেই রাতে দোলাকে বহনকারী রিকশা চালাচ্ছিলেন গোলাম মোস্তফা। তার খোঁজও মিলেছে। লাশ হয়ে ফিরে এসেছেন পরিবারের কাছে। এখন আমরা কিভাবে চলবো ভাই, আমাদের কিচ্ছু নাই। আর ছেলে মেয়ে যেমন এতিম না হয় আমাদের মতো। সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী আমি বুঝতেছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে সিআইডির মরদেহ শনাক্তের খবর পেয়ে দুপুর থেকেই ভিড় বাড়ছিল ঢাকা মেডিকেলে। এরপর প্রশাসনের কাছ থেকে একে একে প্রিয়জনের মরদেহ বুঝে পায় 6 পরিবার। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। আমরা এতদিন পর্যন্ত সবাই হতাশা ছিলাম, লাশ পাবো কি পাবো না, ঠিক আছে, খুব টেনশনে ছিলাম। যেহেতু আজকে আমরা পেয়েছি, এজন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। ওই জায়গা ঠিকই আছে, কিন্তু এখানে বলা হলো যে ধার্য পদার্থ যেগুলো আছে সেগুলোকে অপারেশন করা দরকার। ডিএনএ স্যাম্পলের সাথে যাদের ম্যাচ করেছে এবং যখন আমরা পরিচয় নিশ্চিত করতে পেরেছি তাদেরকে এখন আমরা পর্যায়ক্রমিকভাবে হস্তান্তর করেছি। অগ্নিকাণ্ডের পর চুরিহাট্টা থেকে উদ্ধার করা মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 52 জনের নমুনা সংগ্রহ করা হয়। 2টি মৃতদেহ কারোর সাথে মিল পাওয়া যায়নি। 3টি পরিবারের সাথে কোনো মৃতদেহের মিল পাওয়া যায়নি। 20টি পরিবারের সাথে 20টি মৃতদেহের মিল পাওয়া গিয়েছে। আমাদের কাছে যে নমুনা স্যাম্পল আছে এটা থাকবে। আমরা দাবিদার পেলে আমরা আবার রেফারেন্স নমুনা নিয়ে আমরা ম্যাচ করব। 20 ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 70 জন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। ব্রিটিশ পার্লামেন্টে আবারও প্রত্যাখ্যাত হলো থেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনা। আজ আবারও ভোট দেবেন ব্রিটিশ আইন প্রণেতারা। দুর্ঘটনা কমাতে ঘাট সরিয়ে নেয়ার প্রতিবাদে গতকাল দিনভর সদরঘাটের মার্কেট বন্ধ রেখে বিক্ষোভ করেন স্থানীয়রা। বন্ধ ছিল খেয়া পারাপারও। এসবের মধ্যেই মুখোমুখি সংঘর্ষে ডুবে যায় স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলার। পরে সদরঘাটে রুদ্ধদ্বার বৈঠক শেষে নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, কোনো অবস্থাতেই খেয়াঘাট সরানোর সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সদরঘাটে নৌকা চলাচলে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগের প্রতিবাদে খেয়া পারাপার বন্ধ করে যখন বিক্ষোভ করছেন স্থানীয় মাঝি ও দোকানদাররা, তখন বুড়িগঙ্গায় স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে ডুবে যায় 2টি নৌযানী। সঙ্গে সঙ্গে টহলরত নৌ পুলিশ ও আশপাশের নৌকা এগিয়ে গেলে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়। এ সময় উদ্ধার হওয়া কয়েকজন জানায়, স্পিডবোট ও ট্রলার কোনোটিরই নিয়ন্ত্রণ না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। শুরুতে স্পিড ছিল, বাইরে গেলে সাঁতারে তুলতে পড়ে গেলাম, সাইডে ছিলাম তো সাইডে বসে ছিলাম। স্পিডবোটটা এখান দিয়ে আসতেছিল আর আমাদের নৌকাটা এখানে আমরা পার হইতেছিলাম।
তো মুখোমুখি সংঘর্ষ, কেউ ব্যালেন্স রাখতে পারে নাই, মুখোমুখি সংঘর্ষে বাড়ি খেয়েছে। নৌকা ছিলেন কয়জন? নৌকায় অনেকজন ছিলাম, প্রায় 30-40 জনের মতো। মার উঠানে পারা ওই লোকটা আবার আমরা টাইনে এইটার ভিতরে নৌকার ভিতরে উঠাইতে, আজকে আমার মায়ের আমরা বাঁচাইতে পারতাম না। প্রায় রোজই ঘটা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সদরঘাটে সোমবার খেয়া নৌকার জন্য একটি ঘাট নির্দিষ্ট করে দেয় বিআইডব্লিউটিএ। এর প্রতিবাদে মঙ্গলবার সদরঘাটের কালীগঞ্জ পাশে স্থানীয় মার্কেট মালিক ও ইজারাদাররা খেয়া পারাপার বন্ধ করে বিক্ষোভ করেন। এই যে আমাদের নৌকা ঘাট 400 বছরের পুরনো ঘাট, এখান দিয়ে প্রায় প্রতিদিন এই ঘাট দিয়ে আমাদের কাস্টমারগুলো নামে। আমাদের নৌকা সব বন্ধ করে রাখছে, এখন আমরা কাজ করতে পারি না। আমাদের সাথে কোনো আলোচনা না করে এই ঘাটটা সরাই ফেলছে, যে জন্য এইখানকার প্রায় 5 থেকে 7 হাজার দোকান আজকে বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা হয় যারা নৌকা দিয়ে লঞ্চের পিছনের দিয়ে উঠতে চায় তাদের জন্য। পরে সব পক্ষকে নিয়ে বৈঠক শেষে নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, অনিয়ন্ত্রিতভাবে নৌকা চলতে দেওয়া হবে না। নৌকা দিয়ে এই যেই জায়গা থেকে পার হতো সেখান থেকে নৌকা অনেক দূরে সরে যাবে, হ্যাঁ, এবং আস্তে আস্তে আমরা এই মেকানাইজড বোট চালু করব। ছোট্ট একটা ডিঙ্গি নৌকায় উঠে এইভাবে মানে সুইসাইড করার কোনো মানে নাই। এদিকে নদী দখলমুক্ত করার অভিযানে সকালে মোহাম্মদপুরের ঢাকা হাউজিংয়ে তুরাগ নদীর জায়গা দখল করে গড়ে তোলা বেশ কয়েকটি বহুতল ভবন উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে 20 জন আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবনের দোতলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় হঠাৎ ছাদ ধসে নিচে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে আহত অবস্থায় 20 জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেলে ভর্তি করা হয়। এদের মধ্যে 3 জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাইপ ফাইটে গেছে, পাইপটা লাগাইতে গেছি, কর্নারে ছিলাম, একদম পরে একটা ঝাঁকি মেরে ছাদটা নিচে চলে গেছে। কারেন্টের লোক ছিল, ওরা কারেন্টের মিস্ত্রি কাজ করতেছে, আমরা সবাই কাজ করতেছি, হঠাৎ করে একনা দিয়ে ভাঙ্গিয়া পড়ে গেছে। এখানে কোনো লোক মিসিং নাই। তারপরে আমরা ফায়ার সার্ভিস যেহেতু মানে আমরা এখানে আছি, আমরা শেষ পর্যন্ত আমরা পানি মেরে দেখে যেতে চাই যে আসলে কোনো মিসিং আছে কিনা বা ভিতরে কোনো লোক আছে কিনা। ঠাকুরগাঁওয়ে হিমাগারের পাইপের লিকেজ থেকে গ্যাস বের হয়ে নষ্ট হয়ে গেছে প্রায় 30 একর জমির ফসল। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। এছাড়া গ্যাস নির্গত হয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটির মালিক। ঠাকুরগাঁও প্রতিনিধির তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গ্যাস নির্গমনে 30 একর ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বলদিয়া এলাকার কৃষকরা। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে আমানত কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে আশপাশে গ্যাস ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের চেষ্টায় গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণে এলেও নষ্ট হয়ে যায় গম, ভুট্টা, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন আবাদি ফসল। এ অবস্থায় মহাজনের ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গ্যাস লাইন ফাটল হওয়ার কারণে আমাদের মরিচ এবং কি আম গাছ, লিচু বাগান, আরও গম ক্ষেত, অন্যান্য খেতে মনোগঞ্জে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মানুষ অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে শিশু এবং মহিলারা সর্দি কাশি থেকে শুরু করে অন্যান্য অসুখে তারা আক্রান্ত হয়ে পড়ে। বাড়ি ছাড়ে 1 কিলো দূরে যায় রাত কাটাইছি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আর তদন্তের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন আমানত কোল্ড স্টোরেজের মালিক। এ পর্যন্ত আমরা 70 জন কৃষকের তালিকা প্রণয়ন করেছি। সুদূরভাবে পর্যবেক্ষণ করে এর ক্ষতির পরিমাণটা আমরা নিরূপণ করতে পারবো। আমাদের আছে নাকি তদন্ত করে কি রিপোর্ট দিচ্ছে সেগুলো আমরা তারপর তখন 6 মিলে বসে ফয়সালা করে নেব। নির্গত গ্যাস থেকে নারী শিশু সহ অসুস্থ হয়ে পড়েন অনেকে। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে 1 কিলোমিটার দূরে গিয়ে অবস্থান নেন। পরে অসুস্থ ব্যক্তিদের মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। দ্বিতীয়বারের মতো ব্রিটিশ পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয় আবারও চাপের মুখে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যে দিয়ে সংকট সমাধানে বেড়েছে অনিশ্চয়তা। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে রাজনৈতিক জীবনের সম্ভবত সবচেয়ে কঠিন সময়গুলো পার করছেন এখন।
ব্রেক্সিট চুক্তি নিয়ে গত কয়েক সপ্তাহ ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে নতুন দেন দরবার করে কিছুটা পরিবর্তিত আকারে চুক্তিটি আবার পার্লামেন্টে তুলে ধরলো তা প্রত্যাখ্যাত হয়। এখন খোলা রয়েছে দুটো বিকল্প পথ। একটা হচ্ছে যে অচিরেই উনি চলে যাবেন নো ডিল ব্রেক্সিটের উপর মোটামুটিতে, তো ওখানে যদি হেরে যান তাইলে আর কোনো চয়েস নাই, কি বলে ডেডলাইন যেটা ছিল 29শে মার্চ ওইটাকে বৃদ্ধি করার জন্য, এক্সটেন্ড করার জন্য আবার মোটামুটি হবে। সময় যতই এগিয়ে যাচ্ছে ব্রিটেন ও ইউরোপের বিচ্ছেদ প্রক্রিয়া ততই জটিল ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। হতাশার মাত্রা বেড়েই চলছে ব্রিটেনবাসীর মাঝে। ব্রেক্সিট নিয়ে ব্রিটেনবাসীর কোনো আশা নেই। আমরা সবাই কিন্তু ব্রিটেনের সবাই রাজনীতিবিদ বলেন অথবা সাধারণ মানুষ বলেন সবাই কিন্তু হতাশায় ভুগছেন। এই বছরের 29শে মার্চের মধ্যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা। জানুয়ারির পর আবারও পরাজয়ের মুখোমুখি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই ব্রেক্সিট ইস্যুকেই কেন্দ্র করে খুব সহজেই প্রধানমন্ত্রী হয়েছিলেন ক্ষমতাশীল এই নারী। তবে একের পর এক তোপের মুখে কঠিন চ্যালেঞ্জের সামনে থেরেসা মে অনেকটাই কোণঠাসা হয়ে গেছেন। এখন দেখার বিষয় ব্রেক্সিট ইস্যুর শেষ গন্তব্য কোথায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। নেপালের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুর্বলতা কাটিয়ে সাফল্য পেতে সবাই প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন ফুটবলাররা। তবে বাস্তবতা মেনে বড় কোনো আশা নয়, বরং পরিকল্পিত ফুটবল খেলার কথা জানিয়েছেন দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। রতন মজুমদারের ক্যামেরায় নেপালের বিরাটনগর থেকে নোমান আব্দুল্লাহ রিপোর্ট। দিনের বেলায় তীব্র গরম থাকে নেপালের বিরাটনগরে, আর এর মাঝেই ভর দুপুরে অনুশীলনে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিটি ম্যাচই স্থানীয় সময় 3টায়। সেই হিসেবে প্রতিপক্ষের মতোই কঠিন চ্যালেঞ্জ জানাবে এখানকার আবহাওয়াও, আর তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে নারী ফুটবলারদেরকে। সানজিদারাও এই গরমের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন বলেই জানালেন। মায়ানমারে যখন প্র্যাকটিস করছি আন্ডার 16 গেছি তখন এর চেয়ে বেশি তাপমাত্রা ছিল, আর বাংলাদেশেও আরো তাপমাত্রা আমরা প্র্যাকটিস করছি, তো এই তাপমাত্রা আমাদের কোনো প্রবলেম হবে না। যতটুকু মাঠে খেলবো চেষ্টা করবো 100% দিয়ে খেলার, আর আমি যদি গোল না করতে পারি চেষ্টা করবো যারা আছে ওদেরকে দিয়ে গোল করানোর। বয়স পর্যায়ে আলো ছড়ানো ডিফেন্ডার আঁখি খাতুনের সামনে চ্যালেঞ্জ আরো বেশি। প্রথমবারের মতো এসেছেন জাতীয় দলের হয়ে সাফ খেলতে। নিজের দায়িত্বটা ঠিকঠাক সামলাতে চান এই কিশোরী। আমার লাইফে ফার্স্ট আমি সিনিয়র সাফ খেলছি, জুনিয়র লেভেলে খেলছি। আসলে মানে ডিফেন্ডারদের বেশি মানে অতটা চাপ পড়েনি, তো সিনিয়র লেভেলে জানি না কতটা চাপ পড়বে। আশা করি আমরা সে চাপগুলো সামলাতে পারবো। কিশোরীদের এই দলটিকে নিয়ে আশাবাদ শোনাচ্ছেন অনেকেই, তবে সহকারী কোচ মনে করিয়ে দিলেন বাস্তবতাটাও। আমাদের টিম এসভি থেকে অবশ্যই ভালো, কিন্তু আমরা এখন বড় আসরে এখনো আমরা ওই পর্যায়ে আসি নাই। তবে আমরা ভালো কিছু আশা করতেছি এবং ম্যাচ বাই ম্যাচ আমরা বিশেষ করে ফার্স্ট ম্যাচ আমরা যদি উইন করি তা আমাদের টার্গেট যে সেমিফাইনালে যাওয়া। আসরে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, বিরাটনগর, নেপাল। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবি রোকেয়া হলের ছাত্রীদের রাতভর বিক্ষোভ। ডাকসুর পুনর্নির্বাচন চেয়ে অনশনে 6 শিক্ষার্থী। সব সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর। বাঁচবে রোগীর সময় ও শ্রম, বলছেন চিকিৎসকরা। চুরিহাট্টায় আগুনে মৃতদের ডিএনএ পরীক্ষায় এবার মিলল বৃষ্টির বান্ধবী দোলার লাশ। আরো 5 জন শনাক্ত। 52 জনের নমুনার সঙ্গে না মেলায় এখনো অজ্ঞাত 2 মরদেহ। আবাসিক ভোক্তার জন্য গ্যাসের দাম আরো 80% বাড়ানোর প্রস্তাব তিতাস ও সুন্দরবনের। শিল্পে বাড়াতে চায় 132%। প্রবল আপত্তি উদ্যোক্তাদের। এবং দুর্ঘটনা এড়াতে ঘাট বন্ধের প্রতিবাদের বিক্ষোভের মধ্যেই বুড়িগঙ্গায় সংঘর্ষে ডুবল স্পিডবোট ও ট্রলার। কোনো অবস্থাতেই সিদ্ধান্ত পাল্টাবে না, বলছে নৌ মন্ত্রণালয়।
এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।